অপূর্ব উত্তরে কি বলছে? কই না, রামদাস জিজ্ঞাসা করছেন, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। তাহলে রামদাস তলবারকর কেন বারবার জিজ্ঞাসা করছেন যে বাড়ি থেকে কি কোনো চিঠি পেয়েছেন, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব আশ্চর্য হয়ে যাচ্ছে যে কেন হঠাৎ রামদাস তার বাড়ির কথা জিজ্ঞাসা করছে, যে বাড়িতে সবাই ভালো আছে কিনা। এটা সে ধরতে পারছে না, কারণ তার এই যে অত্যন্ত অন্যমনস্কতা, সেও তো বুঝে উঠতে পারছে না যে সে অত্যন্ত অন্যমনস্ক হয়ে আছে, কারণ তার মনটা কেবলমাত্র সেই রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের চিন্তাতেই মগ্ন। সেই জন্য সে ধরতে পারছে না যে বাইরের সব লোক তাকে এটাই দেখছে যে আজকে অপূর্ব যেন একটু অন্যমনস্ক, খুব বেশি মাত্রায় অন্যমনস্ক। তাই জন্যে রামদাস তলবারকর এই কথাগুলো জিজ্ঞাসা করছেন, আর তাই জন্যেই ধরতে পারছে না বলেই অপূর্ব একটু আশ্চর্যই হচ্ছে যে হ্যাঁ, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। দেখো, একজন ভদ্র মানুষের, একজন শিক্ষিত মানুষের এটাই পরিচয় যে যদি কেউ তার কোনো কথা, এমন কোনো কথা যেটা সে বলতে চাইছে না, সেক্ষেত্রে কিন্তু আর জোর সে করবে না। তিনি তাকে যা জিজ্ঞাসা করবার করে নিয়েছেন, উত্তরও পেয়ে গেছেন, ফলে আর তিনি জিজ্ঞাসা করছেন না যে তাহলে আপনাকে আজকে এত অন্যমনস্ক কেন লাগছে, আপনি সব কাজই করছেন কিন্তু কেমন যেন কাজে আপনার মন নেই। এই কথায় যাচ্ছে না, কারণ এই কথা তার সীমার বাইরে, তার এখতিয়ারের বাইরে, সেটা রামদাস ভালো করেই জানে। সেজন্য আর সে কোনো প্রশ্ন করছে না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির মানে বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বাহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। তাহলে এইখান থেকেই যে কোয়েশ্চেনটা আমি নেব সেটা হচ্ছে কি, দেখো এখানে যেহেতু একদম স্পেস নেই, আমি একটু ওপরের দিকে এইখানে আমি একটা স্টার চিহ্ন বসাচ্ছি, সার্কেল করছি, এবং সেই স্টার সার্কেলটা আমি ওপরে বসাচ্ছি যে এই লাইনটা তুলে কি কোয়েশ্চেন আসবে, অপূর্ব কিসে রাজি হয়েছিল। কারণ আমি এখান থেকে একটা অ্যারো মার্ক তুলে দিয়ে এরকম করলে সেটা সাপের মতো এঁকে বেঁকে যাবে, খুব বাজে লাগবে না দেখতে। সেজন্য এই লাইনটা তুলেই আমার কোয়েশ্চেন যে অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে রাজি হইয়াছিল। প্রশ্নটার উত্তর হচ্ছে এটাই যে রামদাসের স্ত্রী, পুরো এখান থেকে ব্র্যাকেট হবে আর এইখানে শেষ হবে। বক্তব্যটা কি, রামদাস তলবারকরের স্ত্রী অপূর্বকে স্বনির্বন্ধ অনুরোধ করেছিল যে যতদিন না অপূর্বর বাড়ি থেকে তার মা বা কোনো আত্মীয়া নারী এসে এই দেশে থাকার মতো উপযুক্ত ব্যবস্থা করে যাচ্ছেন, ততদিন রামদাসের স্ত্রীর হাতের তৈরি সামান্য মিষ্টান্ন অপূর্ব যেন গ্রহণ করে। এই প্রস্তাবেই অপূর্ব রাজি হয়েছিল। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখানে একটু ধরিয়ে দিই, মিষ্টান্ন বলতে কিন্তু শুধু মিষ্টি বোঝানো হয়নি, মিষ্টান্ন বলতে খাবার দাবার, অর্থাৎ তিনি তাহলে দুজনের জন্যই, তার স্বামীর জন্য এবং স্বামীর বন্ধু যে তার ভ্রাতৃস্থানীয় অপূর্ব, তার জন্য খাবার দাবার পাঠিয়ে দিতেন। আর সেই জন্যেই অপূর্ব এবং রামদাস দুজনে একসঙ্গে জলযোগ করতে বসতো, সেদিনকেও যেমন বসেছে। এবার আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আমরা পেয়ে গেলাম তাহলে যে রামদাসের বাড়ি থেকে দুজনের জন্য খাবার দাবার রামদাসের স্ত্রী তৈরি করে
অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদার হাত দিয়ে পাঠিয়ে দিতেন। আজও যেদিনকার কথা বলা হচ্ছে, যেটা নিয়ে শুরু করেছিলাম আমরা, যেদিন অপূর্ব অত্যন্ত অন্যমনস্ক, তার এই অন্যমনস্কতার চিহ্ন লক্ষ্য করে রামদাস তলওয়ারকর জিজ্ঞাসা করছেন যে বাড়ির খবর সব ভালো কিনা ইত্যাদি ইত্যাদি, তখন টিফিনের সময় কি হচ্ছে, আজও যখন সে মানে কিন্তু এই ব্রাহ্মণ পিয়াদাটি। নিরালা, নিরালা কথার মানে হচ্ছে নির্জন, অর্থাৎ এই যে পাশের ঘরটা, এখানে আর কেউ থাকে না, এই ঘরটাতেই অপূর্ব এবং রামদাস একসঙ্গে বসে জলযোগ করে। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। কি কথা পারছে? কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই ক্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, ইত্যবসরে এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক, সাহায্য করেছে। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা যেটা পাচ্ছি যে সেদিনকেও যখন খেতে বসেছে অপূর্ব এবং রামদাস তলওয়ারকর একসঙ্গে, তখন অপূর্ব নিজেই কথা পারছে। কি কথা পারছে? যে আগের দিনই তার ঘরে চুরি হয়ে গেছে। এবার ওপরের তলায়, আমি একদম প্রথম ক্লাসেই বলেছিলাম যে ওপরের তলায় একজন খ্রিস্টান ভদ্রলোক থাকেন, জোসেফ সাহেব, যিনি ভারতীয়দের, নেটিভদের, এবং সেই জন্যই অপূর্বকে একদম দু চোখে দেখতে পারেন না। কিন্তু তার যে মেয়েটি ভারতী, সে শান্ত, নম্র, ভদ্র স্বভাবের। বলা হচ্ছে আগের দিন অপূর্ব ঘরে ছিল না, সেই অবসরে তার ঘরে চুরি হয়ে গেছে। সব কিছুই চোরেরা নিয়ে যেতে পারত, কিন্তু ওই যে ওপরতলার খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বেঁচে গেছে। চোরেরা শুধু টাকা কড়ি নিয়ে যেতে পেরেছে। মেয়েটি এমন তৎপর, সে চোর তাড়িয়ে অপূর্বের দরজায় নিজের একটা তালা বন্ধ করেছে। তারপরে যখন অপূর্ব অফিস থেকে বাড়ি ফিরেছে, তখন অনাহুত, অনাহুত মানে যাকে আহ্বান করা হয়নি, যাকে ডাকা হয়নি, তাহলে অপূর্ব কিন্তু সেই খ্রিস্টান মেয়েটিকে ডেকে পাঠায়নি, সে নিজেই অনাহুত অপূর্বর ঘরে এসেছে, দরজার তালা খুলেছে এবং সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। কারণ চোরেরা যা হয়, যা নিতে এসে ওলট পালট করে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যায়, সে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। তারপরে একটা ফর্দ তালিকা করে দিয়েছে যে কি আছে আর কি গেছে। এমন নিখুঁত হিসেব সাধারণ একটি মেয়ে করে দিয়েছে যে যেটা বোধহয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর বলে মনে হবে। তাহলে রামদাস তলওয়ারকরের পোস্ট আমরা পেয়ে যাচ্ছি, তিনি হচ্ছেন একজন অ্যাকাউন্টেন্ট। এবার অপূর্ব খ্রিস্টান মেয়েটির ব্যবহারে খুবই মুগ্ধ। কারণ কে করে বলো তো আজকালকার দিনে, যে এত তৎপর হয়ে সে চোর তাড়িয়ে দিয়েছে, দরজায় নিজের তালা আটকে দিয়েছে, অপূর্ব ফিরলে সেই তালা খুলে অগোছালো জিনিসপত্র গুছিয়ে দিয়েছে, তালিকা করে দিয়েছে যে এইগুলো চুরি গেছে, এইগুলো আছে। সেই জন্যই অপূর্ব তার প্রশংসা করে বলছেন, এমন তৎপর, এমন কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে বলে তো আমার মনে হয় না তলওয়ারকর। আর এত বড় বন্ধু,
তাহলে সেই ক্রিশ্চান মেয়েটিকে অপূর্ব নিজের বন্ধু বলে ভাবতে শুরু করেছে। কারণ বন্ধুর বিপদে যে পাশে এসে দাঁড়ায় তাকেই তো আমরা প্রকৃত বন্ধু বলে থাকি। এই মেয়েটি কিন্তু অপূর্ব বিপদের দিনে তার পাশে এসে দাঁড়িয়েছে। রামদাস তলওয়ারকর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছেন, তারপর কি হলো? অপূর্ব বলছে, তেওয়ারি। তেওয়ারি আমরা পেয়ে গেছিলাম প্রথম ক্লাসেই, যে অপূর্বর সঙ্গে তার দেশ থেকে এসেছিল, তাদের বাড়ির পুরনো পাচক, রান্নার ঠাকুর। তেওয়ারিও ঘরে ছিল না। অপূর্ব যে সময়টায় ঘরে ছিল না, চোরেরা এসেছিল, সে সময় তেওয়ারিও ঘরে ছিল না। বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। এইখান থেকে আমি কোয়েশ্চেনটা নেব, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি কোথায় গিয়েছিল? তেওয়ারি কোথায় গিয়েছিল? উত্তরটা হচ্ছে তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ঠিক এইটুকু হচ্ছে তোমার আনসার। ইত্যবসরে মানে এই অবসরে, এই সময়ের মধ্যে এই ব্যাপার হয়েছে। তার বিশ্বাস, এখানে তার বলতে কিন্তু স্পষ্টতই আমরা বুঝতে পারছি ক্রিশ্চান মেয়েটি। যার নাম আমরা এতক্ষণ আলোচনা করলাম, ভারতী। ক্রিশ্চান মেয়েটির বিশ্বাস যে এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। এই ওটা হচ্ছে তেওয়ারি। এবং তার বিশ্বাসের সঙ্গে সহমত হচ্ছে অপূর্ব, কারণ সেও বলছে আমারও অনুমান কতকটা তাই। যদি সে নিজে চুরি নাও করে, তাহলে চুরি করাতে সাহায্য করেছে। যেটা হচ্ছে আর কি, যে অপূর্ব যখন ঘরে ছিল না, তেওয়ারিও ঘরে ছিল না। এরকম কোইন্সিডেন্স, এরকম চট করে ঘটে না, কাকতালীয় ব্যাপার। তেওয়ারি তখন কোথায় গেছিল? সে ফয়ায় গেছিল বর্মা নাচ দেখতে। এই সময় চুরির ঘটনাটা ঘটেছে। আর সবকিছু মিলিয়ে দুয়ে দুয়ে চার করেছে ক্রিশ্চান মেয়েটি, যে হোক না হোক তেওয়ারি এই কাজটা করেছে। অপূর্ব অনুমান করছে যে হয়তো তাই হবে, যদি তেওয়ারি নিজে চুরি নাও করে, সে চুরি করতে সাহায্য করেছে। রামদাস তলওয়ারকর জিজ্ঞেস করছেন, তারপর এরপর কি হলো? অপূর্ব জানাচ্ছে, তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে, যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনি ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে করিয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু, এই মেন জায়গাটা হচ্ছে আমাদের সব্যসাচী মল্লিক সম্পর্কে ইনফরমেশন। তাহলে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী, বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু, কার কথা বলা হচ্ছে এখানে? এখানে স্পষ্টতই বলা হচ্ছে সব্যসাচী মল্লিকের কথা। গিরিশ মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা, তাহার রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায়। পরহিতায় কথার অর্থ হচ্ছে পরের ভালোর জন্য। পরের ভালোর জন্য,
পরহিতায় গাঁজার কলিকাঠির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলওয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলে। এই লাইনটা একটু খেয়াল করবে। তাহলে এই জায়গাটা আগে আমরা বুঝে নিই। সেটা হচ্ছে যে রামদাস তলওয়ারকর যখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা চুরি তো হলো, চুরির ব্যাপারে তোমরা কে কি অনুমান ইত্যাদি করলে সে সমস্ত না হয় বুঝলাম, তারপরে কি হলো? তারপর অপূর্ব বলছে যে আমি থানায় গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু সেখানে পুলিশ এমন কাণ্ড করলো, এমন তামাশা দেখালো যে আমার আর থানাতে রিপোর্ট লিখবার কথা মনেই থাকলো না। বলতে বলতে সে যে কি দেখেছে কাণ্ড কারখানা সে সমস্ত কিছু যখন সে বলছে বা ভাবছে, উৎকট হাসির বেগ সে সামলাতে পারছে না। কারণ যেটা বলা হচ্ছে, যেটা আমি মার্ক করলাম, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলেতে ডাক্তার উপাধিধারী যে রাজশত্রু সব্যসাচী মল্লিক, সেইটা সন্দেহে ধরা হয়েছে একজন সাধারণ মানুষকে, গিরিশ মহাপাত্র। সুতরাং তার যে সাজ পোশাক, তার যে বলবীর্য, বলবীর্য মানে হচ্ছে বীরত্ব, তেজ, ওই তো টিং টিং এর রোগা চেহারা লোকটার, তার আবার কি বলবীর্য! ঠাট্টা করেই বলছে অপূর্ব। তার সেই রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, তার সেই লোহার নালঠোকা পামশু, আর সবচেয়ে বড় কথা যে পরের ভালোর জন্য, ওই যে বলা হয়েছিল না যে না পরকে সেজে দি নিজে খাইনে, অর্থাৎ পরের ভালোর জন্য সে রাস্তা থেকে একটা গাঁজার কোলকে কুড়িয়ে পকেটে রেখেছে। এই সমস্ত কিছুর বর্ণনা দিতে দিতে আরও একবার হাসির চোটে অপূর্বর দম বন্ধ হবার জোগাড়। তারপরে সে কি বলছে, এই লাইনটাই ভাইটাল, যেটা আমি ধরাতে চাইছিলাম। মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। খেয়াল করেছো লাইনটা? তাহলে অপূর্ব এখানে পরিষ্কার স্টেটমেন্ট দিচ্ছে যে পুলিশরা নিজেদের মনে করে যে মহা হুঁশিয়ার, অথচ তাদেরকে আজকের মতো বোকা বনতে আমি তো আর দেখিনি। তার মানে আমার যে প্রশ্নটা ছিল প্রথমে, নিশ্চয়ই অনেকের খেয়াল আছে, আমি আবার ধরছি এই জায়গাটা, যেটা যে এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, বা আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। অপূর্ব কিন্তু তাহলে বুঝতে পেরেছিল যে এই মানুষটাই হচ্ছে সব্যসাচী মল্লিক, কারণ একজন সামান্য তেলের খনির মিস্ত্রির চোখের দৃষ্টি অন্তত ওই রকম গভীর জলাশয়ের মতো অন্তর্ভেদী হতে পারে না। চোখ দেখেই মানুষের চরিত্র অনেকটা হলে বোঝা যায়। তার জন্য বলাই হচ্ছে চোখের বাইরের আকৃতিটা এখানে গুরুত্বপূর্ণ নয়, চোখের দৃষ্টিটা কেমন। তাহলে অপূর্ব পরিষ্কার এখানে বলে দিচ্ছে যে কি সুন্দরভাবে সব্যসাচী মল্লিক তথাকথিত মহা হুঁশিয়ার পুলিশের দলকে একদম খুব সহজে চুটকি বাজিয়ে বোকা বানিয়ে তাদের চোখের সামনে দিয়ে গট গট করে বেরিয়ে গেল। অথচ এই যে মহা হুঁশিয়ার পুলিশের দল, এরা গভর্নমেন্টের কত টাকাই না বুনো হাঁসের পিছনে ছুটাছুটি করে অপব্যয় করলে। তাহলে বুনো হাঁস বলতে কাদের বোঝানো হচ্ছে আমি একটু পড়ে নিই। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই। তাহলে বুনো হাঁস বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো ভারতীয় বিপ্লবীদের কথা। তুমি এখানে বাংলাদেশের বিপ্লবী কথাটা ইউজ করলেও সেটাও ভুল হবে না কিন্তু।
কারণ যেটা বাংলাদেশে ঘটছে সেটা সারা ভারত জুড়েই ঘটছে, কারণ সারা ভারতবর্ষই তখন ইংরেজদের শাসনাধীন এবং ইংরেজরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যে যেখান থেকে যেভাবে পারে বিপ্লবীতে ধরে ধরে তাদেরকে তারা শাস্তি দেবে। সেই জন্যেই অপূর্ব বলছে যে আজকে এই মহা হুঁশিয়ার পুলিশের দলকে আমি যেভাবে বোকা বনে যেতে দেখলাম এমনটা বোধহয় আর কেউ কখনো দেখেনি। অথচ দেখো গভর্নমেন্টের মানে সরকারি টাকা কি অপব্যয়টাই না এরা করছে বুনো হাঁসের পেছনে অযথা ছোটাছুটি করে। রামদাস তলওয়ারকর বলছেন যে বুনো হাঁস ধরাই তো এদের কাজ। বুনো হাঁস চট করে ধরা যায় না, তারা এত দ্রুত গতি সম্পন্ন, তারা এতটাই আত্মরক্ষার্থে সক্ষম। তাহলে বুনো হাঁস বলতে এখানে বাংলাদেশের বিপ্লবীদের বোঝানো হচ্ছে যে এই বাংলাদেশের বিপ্লবীদের ধরাটাই তো ব্রিটিশ পুলিশের একমাত্র কাজ। আপনার বাড়িতে কি চুরি হয়ে গেল সেই চোর ধরে দেবার জন্য তো এরা বসে নেই, এরা পয়সাটা পাচ্ছে, মাইনেটা পাচ্ছে সরকারের কাছ থেকে এবং সরকারি নির্দেশ হচ্ছে যে বাংলাদেশের বিপ্লবীদের ধরো, যাদেরকে বলা হচ্ছে বুনো হাঁস। যে বাংলাদেশের বিপ্লবীরাও কেউ বোকা নয় যে ধরা দেবার জন্য বসে আছে, তারাও বুনো হাঁসের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সরকারি টাকায় এদের পেছনে 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 ছুটে ছুটে বেড়াচ্ছে এই ব্রিটিশ পুলিশরা, যারা কিন্তু সবাই যে ব্রিটিশ তা না, ব্রিটিশ পুলিশের অধীনস্থ বাংলাদেশের মানুষ। ক্লিয়ার? এবার সেই পয়েন্টটাতেই রামদাস তলওয়ারকর আসছেন। কি বলছেন এই জায়গাটা দেখো। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। এটাকে হাঁ পড়লে ভুল হবে, যেহেতু পুরনো বাংলায় লেখা সেজন্য এটা হবে হ্যাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। তাহলে এদের যিনি কর্তা বলতে কার কথা বোঝানো হচ্ছে? আমি অ্যারো মার্ক দিয়ে আছি, চট করে আমাকে ধরাও। এদের যিনি কর্তা অর্থাৎ রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা হচ্ছেন নিমাই বাবু, তার কথাই বলা হচ্ছে। রামদাস তলওয়ারকর যখন জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বলুন তো, যে পুলিশদের কথা আপনি বললেন সেই পুলিশরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? যেটা আমি একটু আগেই বললাম যে ব্রিটিশ সরকারের অধীনস্থ বাংলাদেশের পুলিশ, তারা বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের বিপ্লবীদের ধরবার জন্যেই ছোটাছুটি করছে। তাহলে এদের থেকে বড় বিশ্বাসঘাতক আর কে হতে পারে আমাকে বলো? অপূর্ব বলছে যে হ্যাঁ, এরা বাংলাদেশেরই পুলিশ। আর অপূর্বর নিজের খুব লজ্জার জায়গা এটাই যে এই যে ব্রিটিশ পুলিশের রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের যিনি বড় কর্তা নিমাই বাবু, তিনি আমার আত্মীয়, অপূর্বর বাবার বন্ধু। অপূর্বর বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন এবং সেই জন্যই অপূর্ব তাকে কাকা বাবু বলে ডাকে। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতে যে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন, বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। তাহলে এই যে যাকে বলতে কাকে বোঝানো হয়েছে অ্যারো মার্কটা দেওয়া থাকলো। এই জায়গাটুকুর মধ্যে কি আসছে? এই জায়গাটুকুর মধ্যে যেটা আসছে যে রামদাস তলওয়ারকর যখন জানছেন যে রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের যিনি বড় কর্তা তিনি আদতে অপূর্বর আত্মীয়,
অপূর্বর বাবাই তার চাকরিটা করে দিয়েছিলেন, তখন রামদাস তলওয়ারকর আবেগের বশবর্তী হয়ে বলে ফেলছেন যে তাহলে আপনাকেই একদিন এর প্রায়শ্চিত্ত করতে হবে। কিসের প্রায়শ্চিত্ত? যে আপনার বাবা এই মানুষটার চাকরি করে দিয়েছিলেন। তাহলে এটা একটা অপরাধ হয়ে গেছে, কারণ এই মানুষটা ব্রিটিশ পুলিশের অধীনে চাকরি করে দেশের মানুষকেই তাড়া করে বেড়াচ্ছে ধরবার জন্য। সুতরাং অপূর্বকেই একদিন এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে যে কেন একে ব্রিটিশ পুলিশের চাকরিটা দেওয়া হয়েছে। কথাটা বলে ফেলেই কিন্তু রামদাস তলওয়ারকর একটু অপ্রতিভ হয়ে যাচ্ছে, একটু বিব্রত বোধ করছে, একটু অপ্রস্তুত হচ্ছে। কারণ আত্মীয় তো হাজার হলেও সেই আত্মীয় সম্বন্ধে এরূপ একটা মন্তব্য করে ফেলাটা হয়তো ঠিক হয়নি বলে সে চুপ করে যাচ্ছে। এবার অপূর্ব বন্ধুর মুখের দিকে তাকিয়ে সবটা বুঝতে পারছে যে রামদাস আবেগের বশে কথাটা বলে হয়তো ভেবেছে যে সে ভুল বলে ফেলেছে, আত্মীয়ের সম্পর্কে এরকম বললে অপূর্ব হয়তো মনে আঘাত পেতে পারে। কিন্তু অপূর্ব যে এতে মনে মনে আঘাত পায়নি সেইটা জোর দিয়ে বলবার জন্য সে কি বলছে যে দেখো রামদাস, আমি নিমাই বাবুকে কাকা বলি, তিনি আমাদের আত্মীয় হন, শুভাকাঙ্ক্ষী হন, কিন্তু আমার দেশের চেয়ে তিনি আমার আপনার জন নন। এখানে আপনার নয়, এখানে উচ্চারণটা করতে হবে আপনার, মানে নিজের। আমার দেশের থেকে বড় তিনি কিন্তু আমার আপনার জন নন, বরং যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন সেই মানুষটা ঢের ঢের বেশি আমার নিজের। তাহলে কাকে নিমাই বাবু দেশের টাকায় দেশের পুলিশ দিয়ে দিন রাত তাড়া করে বেড়াচ্ছেন? সব্যসাচী মল্লিককে। তাহলে এই অ্যারো মার্কটার আনসার হয়ে যাবে সব্যসাচী মল্লিক। সেই সব্যসাচী মল্লিক কেন নিমাই বাবুর চেয়েও অপূর্বর কাছে ঢের বেশি আপনার? কারণ নিমাই বাবু কি করছেন? তিনি ব্রিটিশ পুলিশের অধীনে চাকরি করছেন বাংলাদেশের মানুষ হয়ে, এবং সেই চাকরি সূত্রেই বাংলাদেশের বিপ্লবীদের তিনি দিন রাত শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তাদেরকে দুদণ্ড সুস্থির হয়ে থাকতে দিচ্ছেন না। অথচ সব্যসাচী মল্লিকের মতো মানুষেরা তারা দিন রাত পুলিশের তাড়া খেয়েও কিন্তু তাদের কর্তব্য ভুলে যাচ্ছে না, বরং এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে করে তারা ঘুরে বেড়াচ্ছে, কিছু সাহায্য সংগ্রহ করছে, সে অর্থবল হোক লোকবল হোক, যার সাহায্যে নিজেদের দেশকে, নিজেদের দেশের মা ভাই বোনকে তারা এই ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে পারে। তাহলে কে বেশি আপনার জন হলো? সে কি ব্রিটিশ পুলিশের বড় কর্তা নিমাই বাবু, নাকি যাকে অপূর্ব চেনে না, জানে না, যার শুধু কথাটুকু মাত্র শুনেছে সেই সব্যসাচী মল্লিক? ডেফিনেটলি সব্যসাচী মল্লিক। এবার রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। এখান থেকে আমরা ছোট্ট একটা কোয়েশ্চেন নিয়ে নেব যে কোন কথা বলায় দুঃখ আছে। তাহলে কোন কথা বলার দুঃখ আছে? সেটা হচ্ছে যে নিমাই বাবু তিনি পুলিশের বড় কর্তা, তিনি অপূর্বদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী হতে পারেন, কিন্তু অপূর্বর দেশের চেয়ে তিনি আপনার নন, বরং যে সব্যসাচী মল্লিককে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে দিন রাত শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন সেই সব্যসাচী মল্লিক ঢের ঢের বেশি আমার নিজের লোক। এই কথা বলার দুঃখ আছে। এটা কে ধরিয়ে দিচ্ছেন? রামদাস তলওয়ারকর। এই কথা বলার দুঃখ আছে কেন? কারণ আমাদের দেশটা তখনও পরাধীন।
তখনও ব্রিটিশ শাসনের অধীনস্থ। সুতরাং এই কথা কেউ যদি শুনে ফেলে তাহলে কিন্তু সব্যসাচী মল্লিক ও পুলিশের কুনজরে পড়ে যাবে। সেই জন্যেই সব্যসাচী মল্লিক বাবুজি বলে এখানে অপূর্বকে বোঝাচ্ছে, বলে বলছে যে এসব কথা বলবেন না, এসব কথা বলবার দুঃখ আছে, আপনি পুলিশের কুনজরে পড়ে যেতে পারেন। অপূর্ব কহিল, থাকে তাই নেব, যদি এসব কথা বলবার দুঃখ কপালে থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলওয়ারকর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথায় কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে, এই জায়গাটা একটুখানি আমরা ব্র্যাকেট করে রাখবো, আমাদের কাজে লাগবে। বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না তলওয়ারকর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। তাহলে এইটুকু অংশ পড়ে আমরা যেটা বুঝতে পারছি যে রামদাস তলওয়ারকর যখন অপূর্বকে সতর্ক করে বলছেন যে সমস্ত কথা সর্বসমক্ষে বলবেন না, যে বিপ্লবীরা আপনার বেশি আপনারজন, কপালে দুঃখ আছে নয়তো। অপূর্ব বলছে দুঃখ থাকলে সেটাই বরণ করে নেব, কিন্তু সত্যি বলছি তলওয়ারকর, আমাদের দেশ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কালে যে কোনো মানুষ তার নিজের দেশকে স্বাধীন করবার জন্য যত শক্তি খাটাচ্ছে তারা প্রত্যেকে আমার আপনার জন, তাদেরকে পরের লোক বলবার সাহস আমার নেই, কারণ আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে এই পরাধীন ভারতে পরাধীন ভারতীয়দের ওপরে শাসনের নামে কি শোষণ আর অত্যাচারটা চলছে আমি নিজে ভোগ করেছি। বলে যে কথাটা সে এতদিন চেপে রেখেছিল এখন কথায় কথায় আবেগের বশে সেই কথাটা বেরিয়ে পড়ছে। একদিন এমন হয়েছিল যে স্টেশনে ফিরিঙ্গি ছোঁড়ারা বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল এবং এই অন্যায়ের প্রতিকার করতে যখন সে সাহেব স্টেশন মাস্টারের কাছে গেছিল তখন সাহেব স্টেশন মাস্টার তাকে কেবলমাত্র নেটিভ বলে দেশের স্টেশন থেকে, তাদেরই দেশের স্টেশন, সেখান থেকে তাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই লাঞ্ছনা, এই অপমান অপূর্ব বলছে আমার এই কালো চামড়ার নিচে কম বাজে না তলওয়ারকর। আমরা তো কালো চামড়ার লোক না, উই আর নেটিভস। এবং শুধু অপূর্ব সঙ্গে এটা ঘটছে তা নয়, এরকম ঘটনা তো নিত্য নিয়তই ঘটছে, প্রতিদিন ঘটছে, এটা সব সময় ঘটছে। কাজেই এই রকম একটা অবস্থায় আমার মা আমার ভাই বোনকে, এখানে কিন্তু শুধু অপূর্বর মা বা অপূর্বর ভাই বোনকে বোঝানো হচ্ছে না, দেশের সকল ভদ্র মহিলা যারা সবাই অপূর্বর মাতৃস্থানীয়া, দেশের সকল ছেলে সকল মেয়ে সবাই অপূর্বর ভাই বোন, অর্থাৎ সকল ভারতবাসীকে যারা এই সব হাজার হাজার কোটি কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের নিজের বলে, এই যে আপনার মানে হচ্ছে নিজের, তাদেরকে নিজের বলে ডাকবার যে দুঃখই থাক না কেন তলওয়ারকর, আমি আজ থেকে সেই দুঃখ মাথায় তুলে নিলাম। তাহলে এইখানটা আমরা একটু কোয়েশ্চেন নিয়ে নেব।
কোয়েশ্চেনটা কি আছে, এমন তো নিত্য নিয়তই ঘটছে, কোন বিশেষ ঘটনার কথা বলা হয়েছে? কোন বিশেষ ঘটনার কথা বলা হয়েছে? এইটা খুব একটা 1 মার্কের কোয়েশ্চেন আসে না, এটা 3 মার্কসেরই কোয়েশ্চেন আসে, এবং সেটার আনসার হচ্ছে এই জায়গাটা যেটা আমি ব্র্যাকেট করলাম, যে বিনা দোষে একদিন ফিরিঙ্গি যুবকেরা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়, এবং সেই অন্যায় প্রতিবাদ যখন অপূর্ব করতে যায় তখন সাহেব স্টেশন মাস্টার তাকে দেশি লোক বলে দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। এই অপমানজনক ঘটনার কথাই বলা হয়েছে, যে এই রকম ঘটনা তো হামেশাই ঘটছে, প্রতিদিন রোজ রোজ ঘটছে। কেমন? আজকে তাহলে এই পর্যন্তই আমাদের ক্লাস থাকবে, এর পরের দিন আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করব। সবাই এই পর্যন্ত একটু ভালো করে পড়ে রেখো, আর কারোর কোথাও ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে একটু জিজ্ঞাসা করে নিও। থ্যাংক ইউ।